নিতে হবে। সময় খুব কম, তাড়াতাড়ি বল। হয়তো কোনো গ্যারেজে নিয়ে গেছে ম্যাডাম। এই কে ওখানে? কে? এটা বিষাক্ত গ্যাস। স্যার, ওরা আমাদের মারার চেষ্টা করছে। এই লোকটা যেই হোক না কেন আমাদের সঙ্গে খুব বড় গেম খেলার চেষ্টা করছে। এবার তোর পালা। কি এসিপি সাহেব, রাতের ঘুম উড়ে গেছে না? এখন তো সবে ঘুম উড়েছে। দেখো এরপর কি হয়। এই দুজন ফরেন্সিক ডাক্তার তো গেছে, আরে এই দুজন তো একটা মশা, পুরো সিআইডি টিমটাকেই মেরে দেব। হ্যাঁ শোন, তুই ঠিকঠাক নজর রাখছিস তো সিআইডি টিমের ওপর? ঠিক আছে, আর একটুও যদি গাফিলতি করিস না তো সর্বনাশ ছাড়া তোর ঘরে আর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর একটা কথা বল, এই সিআইডি টিম নতুন কোন কেস হাতে নিয়েছে একটু জেনে আমায় বল তো। ভাবছি একবার গিয়ে ওদের সাথে দেখা করব, ওরা খুব টেনশনে আছে। এসিপি প্রদ্যুমান, ক্ষমতা থাকলে আটকা দেখি, আরো একটা উইকেট পড়ল তোর টিম থেকে। আমাদের কথা সত্যিটা জানতেই হবে। পৃথা মরে গেছে 4 বছর হলো, কিন্তু দাদু সেই শোক এখনো ভুলতে পারেনি। ভালোবাসা এমনই হয়, মানুষ যাকে মন থেকে ভীষণ ভালোবাসে না তাকে এত সহজে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, এ কথাটাও সত্যি। কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যাওয়ার পর পৃথার প্রতি দাদুর ভালোবাসা আরো বেড়ে গেছিল। আচ্ছা, 4 বছর আগে প্রীতার সাথে হয়েছিল কি? সেটা তো ঠিক জানি না, কিন্তু এটুকু জানি হঠাৎ করে ও কোথাও উধাও হয়ে যায়। শোনো, আগে কি আছে এর মধ্যে? কোথায় নিয়ে যাচ্ছ? আগে এটা দাদুর জন্য এসেছে। দেখো, দাদু এমনি অনেক সমস্যায় রয়েছে, ওনাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। না, এটা দাদুর জিনিস, আমি দাদুকে ছাড়া কাউকেই দেবো না। ওকে আসতে দাও। কি হলো? এটা পৃথার আঙুল। মিস্টার রাজেশ, আপনি এটা কিভাবে বলতে পারেন যে এই কাটা আঙুলটা আপনার নাতনি পৃথারই? এটা ওরই স্যার, আমার বিশ্বাস এটা ওরই স্যার। এই আংটিটা দেখছেন না আপনি,
এটা ওর মা ওকে দিয়েছিল। ওর খুব পছন্দের ছিল এই আংটিটা। কিন্তু কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে পৃথা 4 বছর আগে হারিয়ে গিয়েছে, ওকে কেউ মেরে দিয়েছে। বলেছিলাম, অনেক খোঁজার পর যখন পৃথাকে খুঁজে পাওয়া গেল না, তখন আমার মনে হয়েছিল কেউ ওকে মেরে ফেলেছে। কিন্তু আজ ওর এই আঙুল আর আংটি দেখে মনে হচ্ছে ও বেঁচে আছে। কিন্তু মিস্টার রাজেশ, এটা কিভাবে হতে পারে? যে মেয়েটি 4 বছর আগে মারা গেছে, তার আঙুল আজ এখানে কি করে আসতে পারে? এই আঙুলটার সাথে দেখুন, এই একটা চিঠিও এসেছে। এটাকে দেখুন। তুমি প্রত্যেক বছর নাতনির বাৎসরিক পালন করে আসছো গত 4 বছর ধরে। কিন্তু বাৎসরিক মৃত মানুষদের পালন করা হয়, জীবিতদের নয়। আমার বিশ্বাস যে তুমি এই আঙুল দেখে বুঝতে পারবে যে তোমার নাতনি পৃথা এখনো বেঁচে আছে। 10 কোটি টাকার ব্যবস্থা করে রাখো যদি তাকে জীবিত দেখতে চাও তো। মিস্টার রাজেশ, যদি আমরা এটা মেনেও নিই যে এই আঙুল আপনার নাতনি পৃথারই, কিন্তু আমরা এটা কি করে বিশ্বাস করবো যে সে জীবিত? আমার মন বলছে স্যার, আমার মন বলছে এই জন্য 4 বছর আগে ওর লাশ টাশ কিছুই খুঁজে পাইনি স্যার আমরা। যখন খুব খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না, তো আমরা সবাই মেনে নিলাম ওকে কেউ না কেউ মেরে ফেলেছে। মেনে নিয়েছে, কিন্তু যখন 4 বছর পর কেউ একটা কাটা আঙুল আর একটা আংটি পাঠিয়েছে আর বলছে যে সেটা পৃথার, তাহলে এতদিন সে কোথায় ছিল? আগেও তো পাঠাতে পারতো যদি তার শুধু টাকার ডিমান্ড ছিল তো। এটা এটা নিশ্চয়ই ষড়যন্ত্র। কিন্তু কার ষড়যন্ত্র হতে পারে? সেটা আপনারা বলুন। আপনাদের অথবা ওর মা বাবার কোনো শত্রু? না না না, ওর বাবা মা দুজনেই খুব ভালো মানুষ ছিল, আর শত্রুতা তো আমাদেরও কারোর সাথেই নেই। তাহলে এক্স্যাক্টলি কি হয়েছিল আজ থেকে 4 বছর আগে যখন পৃথা নিরুদ্দেশ হয়েছিল? দেখুন স্যার, আমাদের পরিবারের এটাই পরম্পরা ছিল যে বছরে একটা সময় সবাই আমরা একত্রিত হই, নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎও হয়ে যায়, আর কাজকর্ম ব্যবসার ব্যাপারেও কথাবার্তা হয়ে যায়। বাইরের মানুষরা এটাও জানতে পেরে যায় যে আমরা সবাই একসঙ্গেই আছি। ও, তারপর? যেদিন পৃথা নিখোঁজ হয়েছিল, এসেছিল আমার সাথে দেখা করতে, বলছিল যে আমার সাথে কিছু জরুরি কথা আছে। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি বললাম যে আমি মিটিংয়ের পরে কথা বলছি। তো মিটিংয়ের পর দেখা হয়েছিল আপনার? না না, শেষবারের মতো ওই দিনই ওকে দেখেছিলাম। খুব খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু ওকে না আমরা পেলাম না পুলিশ পেল। আর 4 বছর পর আজ তার কাটা একটা আঙুল আর মুক্তিপঞ্জের চিঠি এসছে। এই আঙুলটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক। স্যার, হ্যাঁ, দিল্লি থেকে ইন্টেলিজেন্ট রিপোর্ট এসছে। সারিকা আর সোনালির ব্যাপারে? না স্যার, ওদের বিষয়ে তো কিছু জানতে পারা যায়নি, কিন্তু 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 কি? স্যার, এখানে লেখা আছে আপনার প্রাণের আশঙ্কা আছে। আমার প্রাণের আশঙ্কা আছে? হ্যাঁ স্যার, স্পেসিফিক রিপোর্ট আছে স্যার, আপনার নাম লেখা রয়েছে। আপনাকে খুন করার প্ল্যান করা হয়েছে, আর আপনার সঙ্গে সঙ্গে সিআইডিকেও শেষ করে দেওয়ার প্ল্যান রয়েছে ওদের। সিআইডিদের শেষ করে দেওয়ার প্ল্যান আছে? সিআইডি কোনোদিন শেষ হবে না অভিজিৎ। আমরা না থাকলে কি হবে? অন্য অফিসাররা আসবে, কিন্তু সিআইডি কোনোদিন শেষ হবে না। আর সে তো ঠিক আছে স্যার, কিন্তু আপনি একা একা ঘুরবেন না। তাহলে কি করব আমি? বাড়িতে লুকিয়ে বসে থাকবো? হ্যাঁ, যদি আমরা বাড়িতে লুকিয়ে বসে থাকি তাহলে সাধারণ মানুষ কি করবে? না স্যার, আমি বলছি যে আপনি প্রোটেকশন নিয়ে নিন স্যার।
আমি 5-6 জন কমান্ডো ডেকে দিচ্ছি স্যার, আপনার সঙ্গে থাকবে। আচ্ছা 5-6 জন কমান্ডো থাকবে সিকিউরিটির জন্য? আমার বরযাত্রী বেরোবে আর বরযাত্রীরা AK-47 নিয়ে ঘুরে বেড়াবে? তাহলে এক কাজ করো, একটা ঘোড়াও ডাকো আর সেখানে বসাও, তখনই তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে। এখানে এটাও লেখা আছে যে সিআইডির বিপদ আছে। তাহলে কি তোমরা সবাই মিলে তোমাদের চারপাশে কমান্ডোকে সঙ্গে নিয়ে ঘুরবে? হ্যাঁ না স্যার, সে কথা না, তাহলে প্রাণের ঝুঁকি তো আছে স্যার। এখানে কোনো প্রাণের ঝুঁকি নেই, আমার কোনো সিকিউরিটির দরকার নেই। আর তোমরাও নিজেরা সাবধানে থাকবে। এরা কারা দয়া? ওরাই হবে নিশ্চয়ই স্যার, যারা ডক্টর সোনালি আর সারিকাকে কিডন্যাপ করেছে, যারা সিআইডিতে হামলা করতে চাইছে। কিন্তু দয়া, এটা তো লেখেনি যে কারা হামলা করতে পারে। ওদের তো আমাদের খুঁজে বের করতে হবে। একটা কাজ করো, পুরনো মরাগুলোকে জাগিয়ে তোলো। মরা? হ্যাঁ মরা, কবর থেকে খুঁড়ে বের করো। স্যার এতদিনে তো জানি না ওরা কে কোথায় চলে গেছে। কোনো ব্যাপার না, উঠতে উঠতে খবরটা তো ওদের কানে পৌঁছবে। মরা মানে পুরনো ইনফরমার্স, যাদের সাথে আমরা অনেকদিন কথা বলিনি। পৃথার ব্যাপারে কি জানা গেল? স্যার রিপোর্টে তো লেখা আছে যে যেদিন পৃথা গায়েব হয়েছিল সেদিনও চিলড্রেন্স প্যারেড দেখতে গেছিল। প্যারেড দেখে বাড়িতে ফেরার পথে ওর দাদুর সঙ্গে দেখা করতে গেছিল, কিন্তু দেখা করতে পারেনি। আচ্ছা, রাজেশ কি বাড়িতে ছিল না? না স্যার, রাজেশবাবু একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন, উনি ওর সঙ্গে পরে দেখা করবেন বলেছিলেন। কিন্তু স্যার তারপরেই পৃথা গায়েব হয়ে গেল, কেউ দেখেনি আর ওকে তখন থেকে। আরও একটা কথা জানা গেছে স্যার, মিস্টার রাজেশের বাড়ির সামনে একটা ব্রিজ আছে। যেদিন পৃথা গায়েব হয়েছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পুলিশ ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। অভিজিৎ, যদি রাস্তা বন্ধ থাকে তাহলে পৃথাকে গায়েব করলো কি করে? চারদিকে পুলিশ নিশ্চয়ই ছিল। আমি ওটাই ভাবছি স্যার, রাস্তা দিয়ে তো নিয়ে যেতে পারেনি, কিন্তু মিস্টার রাজেশের বাড়ির পিছনে সমুদ্র আছে আর সেখানে বোট চলে। তাহলে এটা হয়নি তো যে খুনি পৃথাকে জলপথেই গায়েব করে দিয়েছে? হতেও পারে স্যার। এই হলো মিস্টার রাজেশের বাড়ির ম্যাপ। এই ব্রিজটা দেখছেন স্যার, এটা বন্ধ হয়ে গিয়েছিল, আর এখানে সমুদ্র আর এই বোট ওদিকে নিয়ে যাওয়ার জন্য। হতে পারে এই কিডন্যাপটায় ওনার বাড়ির কেউই হয়তো জড়িয়ে আছে। কিডন্যাপের পরে বাড়ির আশেপাশেই কোথাও লুকিয়ে রেখেছে ওকে। স্যার পৃথা রাজেশবাবুর সৎ নাতনি ছিল, কিন্তু হ্যাঁ ওকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, কিন্তু পৃথাকে কিডন্যাপ করলো কিভাবে? হ্যালো, হ্যাঁ সালুকে স্যার বলুন। স্যার কোনো বাড়িতে সেই বাড়ির কারুর আঙুল কেটে যদি পাঠানো হয় তো তার কেমন অনুভূতি হয় এটা ভেবেই কেমন ঘাবড়ে গেলাম। বস এই আঙুলটা দেখো, কেমন সরু মতো। আর এই আংটিটা কত বড় হচ্ছে, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। একদম ঠিক, খুলে পড়েই গেছে। কিন্তু আমার মনে হয় এই আঙুলটা কোনো রোগের কারণে সরু হয়ে যায়নি তো? হ্যাঁ স্যার, কিন্তু পরিবারের কেউ তো কিছু বলেনি যে পৃথার কোনো অসুখ হয়েছিল। তাহলে বস এই আংটিটা পৃথার কিছুতেই নয়। মানে আঙুলটা কাটার পরেই আংটিটা বানানো হয়েছে? এক্স্যাক্টলি, আঙুল কাটার পর এই আংটিটা পরানো হয়েছে। আর যে এই আঙুলটা কেটেছে ও নিশ্চয়ই কোনো পুরনো ভোঁতা দাঁতওয়ালা জিনিস দিয়ে এটাকে কেটেছে। তার মানে কোনো সবলেট? এক্স্যাক্টলি, এ দেখো হাড় আর মাংসটাও টেরাবেঁকা হয়ে কেটেছে। আর হ্যাঁ, এই হ্যাকসো ব্লেডের ভোঁতা দাঁতের চিহ্ন পরিষ্কার বোঝা যাচ্ছে। আর একটা কথা, এই হ্যাকসো ব্লেডটা কোনো কোণে পড়েছিল অনেক দিন ধরে, আর সেইখানেই জং ধরে গেছে। কত কষ্ট পেয়েছে মেয়েটা। আর হ্যাঁ, আর একটা অদ্ভুত কথা জানতে পেরেছি। এইটা দেখো, এই পোড়া পোড়া দাগটা দেখতে পাচ্ছ? এটা টোবাকোর, তামাকের। যখনই কেউ নিজের 2 আঙুলের ফাঁকে লাগিয়ে সিগারেট খায় তখন এই রকম চিহ্ন আসে। তার মানে এই মেয়েটা সিগারেট খেত? একদম, এই মেয়েটি সিগারেট খেত। স্যার এটা শিওর কি করে বলতে পারছেন যে মেয়েটা সিগারেট খেত? বিবেক ভাই, আঙুল তো সেই কথাই বলছে। আর হ্যাঁ, আমি এই আঙুল থেকে একটু ছাল নিয়ে টেস্ট করেও দেখেছি। কিন্তু ডক্টর সালুখেব, যেসব কথা আপনি বলছেন সেসব তো ম্যাচ করছে না। এমনটাও তো হতে পারে যে এই আঙুলটা ওর নয়। বস, ডিএনএ টেস্ট ছাড়া কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু ডক্টর এই আঙুলের ডিএনএ ম্যাচ করবেন কিভাবে? পৃথা তো সৎ মেয়ে ছিল,
আর ওর বাবা মা তো মারা গিয়েছে কার অ্যাক্সিডেন্টে। বস, তোমরা একটা কাজ করো, পৃথার বাড়িতে যাও, আবার চেক করো ওর রুমটা, প্রত্যেকটা জিনিস। হয়তো কিছু একটা পাওয়া যাবে, হয়তো এমন কোনো জিনিস যাতে, যেমন হেয়ার ব্রাশ, হেয়ার ব্রাশের মধ্যে যদি কোনো চুল পাওয়া যায়, ওই চুলটার আমরা ডিএনএ টেস্ট করে দেখব, আর তারপর এই আঙুলের ডিএনএ সঙ্গে ম্যাচ করে দেখব। সচিন, যদি ডিএনএ ম্যাচ হয়ে যায় তাহলে এই আঙুলটা পৃথারই হবে, নয়তো নয়। ঠিক আছে ডক্টর, পৃথার রুমটা চেক করে দেখা হবে। স্যার, এটাই হচ্ছে পৃথার রুম। ও যা যা জিনিস যেখানে যেখানে রেখেছিল আমরা সেরকম ভাবেই রেখে দিয়েছি। আচ্ছা, এই রুমটা ঝাড়পোছ হয় তো? হ্যাঁ স্যার, ঝাড়পোছ তো সবসময়ই হয়, কিন্তু সব জিনিসপত্রগুলোই ওই একইভাবে সেম জায়গায় থাকে। অ্যাকচুয়ালি স্যার, চিত্রা যতটাই ঘর সম্বন্ধে জানে আর কেউ জানে না। ওই দেখাশোনা করে এই ঘরটার। ঘরের থেকে কোনো জিনিস বাইরে যায়নি তো? আগে না স্যার, অ্যাকচুয়ালি দাদু এটা মনে করতেন যে পৃথা কখনো না কখনো তো এখানে ফিরেই আসবে। দাদু তো কাউকে এখানে আসতেই দেন না, আপনাদের দেখেই উনি অনুমতি দিয়েছেন। আমরা এই ঘরটার তল্লাশি নিতে চাই। পৃথা মার্ডারের বইও খুব পড়তো কি? হ্যাঁ, আগে না, এই ধরনের বই তো পছন্দই করতো না। ও তো খুবই ক্যাজুয়াল একটা মেয়ে ছিল। তাহলে এ সমস্ত মার্ডারের বই এই রুমে কি করছে? মার্ডারের বই? এই জন্যই কি ওকে অন্যরকম লাগছিল? কি বলতে চাইছেন আপনি? মানে উধাও হওয়ার কয়েকদিন আগে থাকতে ওর হাবভাব একটু বদলে গিয়েছিল। এত হাসি খুশি থাকা একটা মেয়ে হঠাৎই চুপচাপ থাকতে শুরু করে। স্যার, এখানে না কোনো হেয়ার ব্রাশ আছে আর না কোনো চিরুনি। কিন্তু ব্রাশ তো এখানেই ছিল। তাহলে কোথায় গেল ব্রাশ? স্যার, ডায়েরি পেলাম একটা, মনে হচ্ছে এটা পৃথার। কি ব্যাপার বলো? দেখো, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। বলো কি হয়েছে? কেউ যেন জানতে না পারে এটা। আর দাদু তো একদমই নয়। কেউ জানতে পারবে না, বলো। যেদিন থেকে পৃথা নিখোঁজ হয়েছে আমার তো ফাল্গুনের ওপর সন্দেহ হয়। আমার মনে হয় যে ফাল্গুনই হয়তো পৃথাকে সরিয়ে দিয়েছে। এই ফাল্গুনকে? অন্নপূর্ণার ভাই। আর এই অন্নপূর্ণাই বা কে? পৃথার বান্ধবী। কিন্তু তোমার এটা কেন মনে হচ্ছে যে ফাল্গুন গায়েব করেছে পৃথাকে? 1 নম্বরের বকাটে গুন্ডা ছেলেটা, অনেকবার জেলেও গেছে ও। সব সময় পৃথার পেছনে পড়ে থাকতো। কি বলতো পৃথাকে? ওর সামনে তো সবসময় হিরো সেজে থাকার চেষ্টা করতো ছেলেটা। লোকজনের সঙ্গে ঝগড়া করাটা ওর সাধারণ ব্যাপার ছিল। পৃথা তো এইসব একদমই পছন্দ করতো না, আর আমি তো ওকে কখনোই পছন্দ করতাম না। হ্যালো? আর কি কি বলতো পৃথাকে? ও বিয়ে করতে চাইতো পৃথাকে। কি? 1 মিনিট, কি হয়েছে কাজল? সবকিছু ঠিক আছে তো? আর হ্যাঁ, তুমি এত টেনসড কেন? কিছু একটা হয়েছে বিবেক, আমি তোমাকে পরে বলবো। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। স্যারকে বলে দিও যে আমি বাড়ি চলে গেছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। এসব কি? প্রতিটা পাতায় যে ফোন নাম্বার লেখা আছে সবগুলোর সামনে নাম লেখা আছে, কিন্তু এই শেষের যে পাতাটা, এখানে 6টা ফোন নাম্বার লেখা আছে, কিন্তু তার আগে কারোর কোনো নাম লেখা নেই। তার মানে এগুলো ফোন নাম্বারই নয়, এগুলো অন্য কোনো নাম্বার। ব্যাপারটা যথেষ্ট গোলমেলে। আরে, দরজাটা খোলা কেন? অনুজ, অনুজ, অনুজ কোথায় তুমি? বাইরে এসো। অনুজ, বলো কোথায় চোট লেগেছে তোমার?
অনুজ, মজা যদি করে থাকো না খুব খারাপ হবে কিন্তু, বলে দিচ্ছি আমি। অনুজ, ও মাই গড, অনুজ, অনুজ, অনুজ তুমি ঠিক আছো তো? অনুজ, অনুজ, এখানে তো কেউ নেই, তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে? স্যার, পৃথার ঘর থেকে আমরা যে ডায়েরিটা পেয়েছি তার প্রথম পাতায় স্যার ওর এক্সামের ডেটের ব্যাপারে লেখা আছে, আর দ্বিতীয় পেজে যে যে বন্ধুর সঙ্গে ওর দেখা হয়েছিল তাদের কথা লেখা আছে স্যার। আর বাকি পাতায়? বাকি পাতাতেই সব ফোন নাম্বার আছে স্যার, এই সব ফোন নাম্বারই ওর বন্ধুদের। কিন্তু শেষ পাতায় যে 6টা নাম্বার আছে স্যার, এগুলোর ব্যাপারে কিছু বোঝা যাচ্ছে না। তার মানে? মানে স্যার, এই নাম্বারগুলো থেকে এখনো পর্যন্ত এটাই জানা গেছে যে যে নাম্বারগুলো 53 দিয়ে শুরু হয়েছে সেগুলো হনুমন্তনগর এরিয়ার, আর যেগুলো 63 দিয়ে শুরু হয়েছে ওগুলো ভীমনগর এরিয়ার স্যার। আর স্যার এই নাম্বারের সামনে যে কোডগুলো রয়েছে RI RL আর RJ, সেটা হয়তো কারোর নামের প্রথম দুটো অক্ষর। তাহলে তুমি কি ফোন করে দেখেছো? হ্যাঁ স্যার, এদের মধ্যে কেউ কিন্তু পৃথাকে চেনে না। এদের মধ্যে কেউ পৃথাকে চেনে না? তাহলে এই ফোন নাম্বারগুলো পৃথার ডায়েরিতে আসলো কিভাবে? নাতাশা, এক কাজ করো, তুমি এই টেলিফোন নাম্বারের পিছনে লেগে থাকো, খোঁজ নাও যে এগুলো কাদের নাম্বার। আমাদের খুনি ইয়েস স্যার। এই নাম্বারগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ওকে স্যার। দা স্যার, একটু পৃথার বন্ধু অন্নপূর্ণার সঙ্গে কথা বলি। বসো বসো। অন্নপূর্ণা। হ্যাঁ স্যার। শুনেছি তোমার দাদা পৃথাকে ডিস্টার্ব করতো। এসব মিথ্যে কথা স্যার, কেউ কেউ অকারণে আমার দাদাকে বদনাম করার চেষ্টা করছে। ও তো একবার জেলেও গেছিল, তাই না? কিন্তু তারপর তো ছাড়া পেয়েছিল, যখন সত্যিটা সামনে আসে তখন। আচ্ছা, নাতাশা, ডায়েরিটা নিয়ে এসো। স্যার। আচ্ছা, একটু দেখো তো এইগুলোর মধ্যে কোনো নাম্বারকে তোমার চেনা জানা? না স্যার। পৃথাকে শেষবার তুমি কখন দেখেছো? স্যার সেই দিনই, যেদিন পৃথা নিখোঁজ হয়েছিল। ওই দিন? হ্যাঁ স্যার, আমরা দুজন চিলড্রেন্স ডের প্যারেডে গেছিলাম। আর কতক্ষণ ছিল একসাথে? এই ধরুন 1:30-2 অবধি। আর কেউ ছিল তোমার সঙ্গে? না স্যার, শুধু আমরাই ছিলাম। ইনফ্যাক্ট সেদিন আমরা অনেকগুলো ফটোসও ক্লিক করেছিলাম। আচ্ছা, আমরা সেই ফটো দেখতে পারি? হ্যাঁ স্যার, আমার বাড়িতে আছে। কাজলের মেসেজ? কি হচ্ছে স্যার? কাজল বলছে ওর ভাইয়ের আঘাত লেগেছে আর ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। কিন্তু দয়া, কাজল SMS কেন পাঠালো? ও টেলিফোন কেন করেনি? আমার তো কিছু গোলমেলে মনে হচ্ছে দয়া, কিছু একটা গোলমাল আছে। ওয়েলকাম, ওয়েলকাম মিস কাজল। আমাদের দলে আপনাকে স্বাগত।
সিআইডি জগৎ থেকে আলাদা আমাদের এক জগৎ, যেখানে আপনাকে স্বাগত জানাই। ভয় পেও না, হালকা চোট, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কে তুমি? এত তাড়াতাড়ির কি আছে, সব জানতে পারবে। আগে তোমরা সবাই একসাথে তো হও, তারপর ভালো করে তোমাদের সব বলবো। আমাকে কিডন্যাপ করার জন্য আমার ভাইকে ব্যবহার করলে? তোমরা সিআইডির লোকেরা এত বোকা হতে পারো, এটা আমি এখন বুঝতে পারলাম। দুজন ফরেন্সিক ডাক্তারই কিডন্যাপড হয়েছে, এরপরেও তুমি আমার জালে ধরা পড়ে গেলে। হ্যাঁ, কি করেছো? কি করেছো তুমি ডক্টর সোনালি আর সারিকার সাথে? সেটাই যেটা এখন তোমার সাথে হতে চলেছে। এটা কি ধরনের পাগলামি? পাগলামি তো এবার শুরু হবে। পাগলামি তুই দেখলিটা কি? পাগলামি তো এবার তোকে দেখাবো। বাঁচাও! হেল্প! ব্যাস, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, ভগবানও তোকে বাঁচাতে পারবে না। অদ্ভুত ব্যাপার, সিআইডি অফিসারের মোবাইল সুইচড অফ। আগে তো এমন হয়নি। ভাই একটু চোট পেয়েছে কি পাইনি? মোবাইল সুইচড অফ, কোনো প্রবলেম হয়নি তো? মেঝেতে জল? এরকম কে করেছে তোমার সাথে? এক লোক। কে ছিল লোকটা? মাস্ক পরেছিল। মাস্ক? আর আর কাজল কোথায়? ওর মাথার পিছনে মারলো, তারপর ওকে নিয়ে গেল। নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? যাই না। কিন্তু তুমি তো কাজলকে ফোন করে ডেকেছিলে। ওই আমাকে বললো যে কাজলকে ফোন করে ডেকে বলতে যে আমার চোট লেগেছে। আমি বারণ করেছিলাম, তারপর আমাকেই মারলো। এই যে লোকটা কি হতে পারে? S+D HD
এটা কি হতে পারে? স্যার একটা মেয়ে হঠাৎ করে উদাহ কি করে হয়ে যেতে পারে? বিবেক, রাজেশবাবুর আশেপাশে এমন অনেক লোকই আছে যারা জানতো যে পৃথা কখন কোথায় যেত আর কখন ফিরে আসতো। হ্যাঁ স্যার, ও ওখান থেকে ফেরার পরেই নিখোঁজ স্যার। স্যার এইতেই ফটোগ্রাফসগুলো আছে, যেটা সেদিন আমি আর পৃথা তুলেছিলাম। স্যার সেই সময় পৃথা খুব অন্যমনস্ক থাকতো। তো তুমি জিজ্ঞাসা করোনি যে কেন অন্যমনস্ক ছিল? জিজ্ঞেস করেছিলাম, বলল যে সেরকম কিছু নয়। এই বেশিরভাগ ফটোগ্রাফেতেই এই পৃথা ওর ডান দিকে তাকিয়ে আছে। এই দেখো, ও কাকে দেখছিল কিছু জানো কি তুমি? জানি না স্যার। আচ্ছা, এই ফটোগ্রাফগুলো ছাড়া অন্য কোনো ফটোগ্রাফ আছে ওই দিনের? না স্যার, শুধু এই ফটোগুলোই আছে। বিবেক, এই দেখো, কি স্যার? এই ফটোগ্রাফে এই লোকটা পৃথার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, ফটোও তুলছে। হ্যাঁ স্যার। তো তো এই লোকটার ক্যামেরাতে হয়তো ওই লোকটার ফটোগ্রাফ আছে যাকে পৃথা দেখছিল। হ্যাঁ স্যার, হতে পারে। কিন্তু স্যার এটা তো 4 বছর আগের কথা স্যার। এই ক্যামেরা হাতের লোকটাকে কি করে খুঁজে পাবো আমরা? এক মিনিট স্যার, এই ফটোটা দেখুন। এই ফটোতে এই ক্যামেরা হাতে লোকটা গাড়িতে উঠছে। গাড়ির নাম্বার কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে না, এই মহিলাটার আড়ালে ঢেকে গেছে নাম্বারটা। আর এখানে গাড়ির কাঁচে কিছু স্টিকার লাগানো আছে মনে হচ্ছে। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। এই নিন স্যার। মেহতা ফার্নিচার হাউস, মেহতা ফার্নিচার হাউস। এখান থেকেই জানা যাবে এই দুজনের পরিচয়টা কি। নাতাশা, ইয়েস স্যার। কি হয়েছে তোমার? নাম্বারসগুলো সাড়া দিচ্ছে না? স্যার এখন অবধি তো চুপ আছে। আরে চুপ করে কেন, সাড়া জাগাও। স্যার চেষ্টা করছি। দেখো নাতাশা, ওগুলো কোনো ফোন নাম্বার হতে পারে, গাড়ির নাম্বার হতে পারে, বা কোনো শহর বা গ্রামের পিনকোড নাম্বারও হতে পারে। ও সব কটা দেখো। স্যার এগুলো সব হয়ে গেছে। আচ্ছা, হুম, একটা কথা বলো। আচ্ছা, পৃথার বাড়ির লোক কি পৃথার হবির ব্যাপারে কিছু বলেছে? ও কি কি পছন্দ করতো? স্যার হবির সাথে এই নাম্বারগুলোর কি সম্পর্ক? নাতাশা, পৃথার হবির সঙ্গে নাম্বারের সম্পর্ক আছে, জানতে পারবে তুমি। আগে তো তুমি বলো। পৃথার বাড়ির লোক বলছিল যে পৃথার মিউজিক, ডান্স আর বই পড়া পছন্দ। বই? আমি বলেছিলাম না নাতাশা, পুরনো ক্লাসিক্সের পেজ নাম্বারের সঙ্গে সঙ্গে ওগুলোর প্যারাগ্রাফের নাম্বারও চলে আসে। তাহলে এই নাম্বার তোমার কম্পিউটারে লোড করো, বইগুলোতেও দেখো। ওকে স্যার। দেখো কি পাওয়া যায়। স্যার অনেকগুলো প্যারাগ্রাফস এসছে। স্বাভাবিক। স্যার একটা কেস আছে এরকম। 4 বছর আগে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। কিছুই প্রমাণ ছিল না স্যার এই কেসটার, তাই সবাই ভাবলো যে এটা সুইসাইড, তাই কেসটা বন্ধ হয়ে গেল। নাম কি ওর? ঋদ্ধিমা। আর আই? ঋদ্ধিমা? আর আই তার মানে হলো নাতাশা, পৃথা ওই খুনিকে চিনতো, আর এই জন্য ওই খুনি যাকে যাকে খুন করেছে পৃথা তার ডায়েরিতে লিখে নিয়েছে নিজেরই কোড ল্যাঙ্গুয়েজে।
আর খুনি জানতো যে পৃথা এ ব্যাপারে জানে। আর ও পৃথাকে কিন্তু বারণ করেছিল ওই ব্যাপারে কিছু বলতে। আর ওই দিন ও নিজের দাদুর কাছে ওই খুনির ব্যাপারেই বলতে গেছিল। আর তার আগে যদি ওর দাদুকে বলতো, খুনি ওকে কিডন্যাপ করে দিয়েছে। নাতাশা, বাকি 5টা নাম্বারের লোককেই ও খুন করেছে। খুন যেটা এই লোকটা করেছে, কিন্তু লোকটা কে? একে? স্যার ও কাজলের ভাই। কি? কাজলের ভাই? কি হয়েছে ওর? স্যার কেউ ওকে মারধর করে কাবার্ডে রেখে দেয়। কে? জানেন না স্যার। কিন্তু কাজল কোথায়? ফ্রেডি, কাজলকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কি? হ্যাঁ স্যার, যে লোকটা ওকে বেঁধে রেখেছিল না, সেই কাজলকে নিয়ে চলে গেছে। ড্যাম ইট! কি হচ্ছে এগুলো? স্যার এই লোকটা কাজলের বাড়িতে ঢুকেছিল, ওকে মারধর করে, আর তারপর ওকে দিয়ে কাজলকে ফোনও করায়। কোনো প্রমাণ পাওয়া গেছে? হ্যাঁ স্যার। স্যার কাজল যাওয়ার আগে আমাদের জন্য কিছু লিখে গেছে। S+S HD? S+S HD? এটা 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 কিসের ফর্মুলা স্যার? ফেডরিক, মনে হচ্ছে এসটা মানে হলো সোনালি আর পরের এসটা হলো সারিকা, কিন্তু এটা এইচডি মানেটা কি? এইচডি কি? তুমি দেখেছো ওকে? না স্যার, ও মাস্ক পরেছিল। একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। চলো। হ্যাঁ দা, ফার্নিচারের শোরুমের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওই শোরুমটা তো অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে আছে। ওর মালিকটা কে? স্যার এই কোম্পানিটার মালিকের নাম অবশ্য জানা গেছে। গুড, তাহলে ওনাকে এই ফটোটা দেখাও, দেখো কিছু জানতে পারো কিনা। ইয়েস স্যার। হ্যাঁ। স্যার এই ছেলেটা কে ছিল? কাজলের ভাই। ও। দেখ, কাজলও কিডন্যাপ হয়ে গেছে। কি? হ্যাঁ। স্যার 4 বছরের পুরনো ব্যাপার, জানি না আদৌ ওর কিছু মনে আছে কিনা। জিজ্ঞাসা তো করা যাক, তাতে আর ক্ষতিটা কি? কিছু না কিছু তো নিশ্চয়ই মনে আছে এর। আমাকে ক্ষমা করো ভাই, আমি তোমাদের ঠিক চিনতে পারলাম না। আসলে হয়েছে কি, চোখে এখন খুব একটা ভালো দেখি না, কখনো কখনো তো একদমই দেখতে পাই না। কিছু প্রশ্ন করার ছিল। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ। আসুন আসুন, বলুন কি সাহায্য করতে পারি আপনাদের? এই ফটোটা ভালো করে দেখুন, আর এটা বলুন যে ও কে, যার হাতে ক্যামেরা রয়েছে। এ তো আমার ছেলে সৌরভ, আর এটা এটা আমার বৌমা। আমরা কি সৌরভের সঙ্গে দেখা করতে পারি? ক্ষমা করবেন, আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারবেন না, কারণ আমার স্বামী আর বেঁচে নেই। ও, আই এম সরি। এটা 4 বছরের পুরনো ছবি, এই ব্যাপারে কিছু বলতে পারবেন? আগে তখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, আর আমরা চিলড্রেন্স ডেতে প্যারেড দেখতে গেছিলাম। ওই দিনের আর কোনো ছবি আছে আপনার কাছে? আগে আমি নিয়ে আসছি। প্লিজ। একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাদের, এই ফটোটা আপনারা পেলেন কোথায়? আসলে ব্যাপারটা এই নিন। হচ্ছে এই অ্যালবামে ওই দিনের অনেক ছবি পাবেন। থ্যাঙ্কস। এই হচ্ছে সেই লোক যার খোঁজ করছি আমরা। তো এই ফটোতে ওর মুখটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না।
এই কথাটা তো আমরা বুঝতে পেরেছি যে পৃথা ও ডায়েরিতে যে সমস্ত নাম্বারের কোড লিখেছিল ওই 6টা লোকের নামের আদ্যাক্ষর ছিল ওগুলো, যাদের নৃশংসভাবে ওই লোকটা মেরেছিল। স্যার পৃথা হয়তো খুনির ব্যাপারে সব জানতে পেরেছিল, সেই জন্য ও পৃথাকে খুন করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, পৃথা ওই খুনির ব্যাপারে এত কিছু জানলো কি করে? আর ও কাউকে কিছু বলেও নি কেন? শুধু ওর নিজের ডায়েরিতে কেন লিখেছিল? এই দেখুন স্যার, জ্যাকেট শেষমেশ কথা বলল স্যার। R&C, রাজেশ অ্যান্ড কোম্পানির লোগো এটা মনে হচ্ছে। স্যার, এই 5টা খুন আর রাজেশের কোম্পানির সাথে কিছু না কিছু কানেকশন আছে স্যার। সেটা কিভাবে? স্যার, যেখানে যেখানে মিস্টার রাজেশ নিজের অফিস খুলেছেন সেখানে সেখানেই খুন হয়েছে, এবং সেটাও যেদিন কোম্পানি খুলেছেন ঠিক সেই দিন। ও আচ্ছা, সে কে এমন ব্যক্তি যে অফিসের ইনগরেশনের দিন ওখানে ছিল? স্যার, তার খবর আমরা পেয়ে গেছি। কে সেই লোকটা? মায়াঙ্ক আর অক্ষয়। বিবেক, নতাশা, এই দুজনের ঘরের তল্লাশি নাও। ইয়েস স্যার। এসব কি হচ্ছে? আমাদের ঘরে তল্লাশি কেন? এত চিন্তা করার কিছু নেই, এখনই সব পরিষ্কার হয়ে যাবে। একটা কথা বলুন, যেদিন পৃথা গায়েব হয়েছিল সেদিন দুপুরের পর আপনি কোথায় ছিলেন? মানে আমার ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? কোনো ব্যাপার না, ধীরে সুস্থে মনে করুন। হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওই দিন আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিলাম, নাতাশা। আরে বাহ, বেশ তাড়াতাড়ি মনে পড়ে গেল তো এর। ওই দিন পৃথা একটা প্যারেডে গিয়েছিল, সেই বিষয়ে কিছু মনে পড়ছে? না, আমার আমার কিছু মনে নেই। আমি সত্যি বলছি, আমার কিছু মনে নেই। ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ডের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওর হয়তো মনে থাকবে, কিন্তু এখনো কোথায় আমি ঠিক জানি না। কেন? সে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। আসলে ওর সাথে আমার সম্পর্ক সেদিনই চুকে যায়, আর তারপর থেকে আর দেখা হয়নি। খুবই অদ্ভুত বিষয়। কোনো ব্যাপার না। মিস্টার ময়াঙ্ক, আপনি কোথায় ছিলেন ওই দিন? স্যার, স্যার আমি তো এখানে ছিলামই না, দিল্লি গিয়েছিলাম আমি, একটা কর্পোরেট মিটিং ছিল, আর সেদিন আমার ফ্লাইটও মিস হয়, সেই জন্য আমি লেট পৌঁছেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের মধ্যে জ্যাকেট কে পরে? ব্রাউন কালারের, যেটায় আপনাদের কোম্পানির লোগো লাগানো আছে। আমার কাছে এরকম কোনো জ্যাকেট নেই, আর এমনিতে ওনার কোম্পানির সাথে আমার কোনো যোগাযোগই নেই। এই ধরনের জ্যাকেট তো আমার কাছে নেই, আর আমি তো জ্যাকেট পরিই না। না 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 না, আপনাদের মধ্যে কেউ একজন মিথ্যে বলছেন, সেটা কে নিজেরাই বলে দিন। স্যার, যেই জ্যাকেটটা আমরা খুঁজছিলাম সেই জ্যাকেটটা আমরা পেয়ে গেছি, একটা আলমারিতে ছিল, এই দেখুন। ওকে, কার ঘর থেকে পাওয়া গেছে? মায়াঙ্ক। মিস্টার ময়াঙ্ক, আপনি তো বলছিলেন আপনি নাকি জ্যাকেট পরেনি না, তাহলে এই জ্যাকেট আপনার কাছে কোত্থেকে এলো? আমি জানি না, আমি সত্যি বলছি। আপনার ঘর থেকে, আপনার আলমারি থেকে এই জ্যাকেট পাওয়া গেছে, আর আপনি বলছেন আপনি কিচ্ছু জানেন না? তো তার থেকে কি প্রমাণ হয়? আমার আলমারিতে একটা জ্যাকেট পাওয়া গেলে এটা কি প্রমাণ হয়ে যায় যে আমি খুন করেছি? যেদিন পৃথা গায়েব হয়েছে সেদিন আপনার কোম্পানি একটা নতুন ব্রাঞ্চ খুলেছিল। তো তো সেই উদ্বোধনের অনুষ্ঠানে আপনিও ছিলেন, আর আপনি সেদিন এই জ্যাকেটটাই পরেছিলেন। গুলি মেরে দেবো কিন্তু ওনাকে। অনেক হয়েছে, অনেকদিন ধরে তোমাদের এই নাটক দেখছি। দেখুন, বাড়াবাড়ি করবেন না, গুলি চলে যাবে। তাহলে তুই সেই যে আমার নিষ্পাপ নাতনিটাকে কষ্ট দিয়ে খুন করেছিস? আরে তোর শরীরে দয়া মায়া বলে কিছু নেই। অফিসার, একে যেন ছাড়বেন না, কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন একে। শাস্তি তো ও নিশ্চয়ই পাবে। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই এরকম করতে পারিস। আচ্ছা, আপনি যখন পৃথাকে মেরেই ফেলেছিলেন, তাহলে ওর আঙুল এখন কেন কাটালেন? এসব আমি টাকার জন্য করেছি। টাকা ছিল না আমার কাছে,
আর আমার ড্রাগের দরকার ছিল। ড্রাগের জন্য আমি টাকা নিয়েছি। লজ্জা হওয়া উচিত তোর। নিজের দাদুর মাথায় বন্দুক রেখেছিস, নিজের বোনকে প্রাণে মেরেছিস তুই। আমি খুনি নই স্যার, বিশ্বাস করুন আমি খুনি নই। উনি আমাকে খুনি বানিয়েছেন, উনি। হ্যাঁ, কি বলবো স্যার, এত দায়িত্ব চাপিয়ে দেন আমার ওপর যে আমি সামলাতে পারি না। আমার টেনশন হতে শুরু করে, আর সেই টেনশনের জন্য আমি আমি ড্রাগ নিতে শুরু করি, আর সে নেশার ঘরে আমি একটার পর একটা খুন করে যাই। এই ব্যাপারটা পৃথা জানতে পেরে যায়। ও সবাইকে বলে দেওয়ার হুমকি দেয় আমাকে। আমি ওকে অনেক বারণ করি, কিন্তু আমার একটা কথাও শোনে না। আর যখন ও মানতে চায়নি তখন ওকে খুন করে দিয়েছিস। হ্যালো, হ্যাঁ বলছি। কি কাজলের এখনো খোঁজ পাওয়া যায়নি? আরে কি হয়েছে? হ্যাঁ, চিল্লাচ্ছিস কেন? এই দেখো এখানে কি রয়েছে। তোকে বলেছি না, নিজের কাজ নেই শুধু কাজে লাগবে, ফালতু জিনিসে একদম মন দিবি না। দাদা আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম, তুমি তো শুধু শুধু রেগে যাচ্ছ দাদা। আরে না রে বোকা, এটা হলো খাজানা রে, খাজানা, বুঝলি? তুই বোধহয় বুঝতে পারবি না। চল 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 চল, আরে চল 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 চল, তাড়াতাড়ি যা, চল। আর্টসেলের মৃত্যু হয়ে গেছে। আজ পর্যন্ত যেটা হয়নি সেটা আজকে হলো। ফেডরিককে কিডন্যাপ করা হয়েছে। ওই গাড়িতে একটা পোড়া লাশ পাওয়া গেছে। ফ্রেডি স্যার ছিল।